খুরশিদ মিয়া যখন আমার দেওয়া কড়কড়ে 1000 টাকার নোটগুলো গুনছিল তখন আমার গাটাও কড়কড় করছিল খুব। এক ধাক্কায় প্রায় 7000। মনে হচ্ছে কাশ্মীরে ঘুরতে আসার সমস্ত টাকাটাই যেন মিয়ার হাতে তুলে দিলাম। সোনপাপড়ির মতো হলদেটে সাদা দাড়ি আর গোফের ফাঁকে ঠোঁট দুটো প্রসারিত করে হেসে হেসে বলেছিল, ये रुपया आपको फालतू नहीं जाएगा साहब, सब वसूल हो जाएगा। উসুল হয়ে যাবে কিভাবে জিজ্ঞেস করেছিলাম অবাক হয়ে। তার সঙ্গে একটু রাগও মিশেছিল, তবে সেটা বুঝতে দিইনি। মিয়া একইভাবে হেসে বলেছিল, आप खुद ही जान जाएगा। এর বেশি কিছু বলতে চাইনি মিয়া, খালি মাথা নেড়েছিল। আমরা মালপত্র নিয়ে হাউস বোটে উঠলাম। আমরা বলতে আমি, আমার স্ত্রী দেবারতী আর আমার এক এবং অদ্বিতীয় পুত্র দেবাশিস, বয়স 7 বছর। কাশ্মীরের ডাল লেক গাড়ি করে যখন এখানে এসে পৌঁছালাম মোহিত হয়ে গেলাম। কেন যে কে কাশ্মীরের শ্রেষ্ঠ আকর্ষণ বলে অনুভব করতে পারলাম। আমার কাছে ডাল লেক কাশ্মীরের উষ্ণিস। হ্যাঁ, উষ্ণিস বললাম এই কারণেই যে শ্রেষ্ঠ জিনিসকে সবসময় মাথায় করেই রাখা হয়, আর যে জিনিসটা মাথায় শোভা পায় সেটাই তো উষ্ণিস। তবে এই উষ্ণিস নিয়ে কিছু বলার আগে আমার সর্বপ্রথম এবং প্রধান কাজ হলো একটা হাউস বোটে ওঠা। কেননা আমরা স্থিরই করেছিলাম হাউস বোটে দিন দুয়েক কাটিয়ে সেখান থেকেই লোকাল সাইট সিইং করব, আর তারপর অন্যান্য দ্রষ্টব্য জায়গাগুলোতে যাব। এই মুহূর্তে হাউস বোটে উঠতে না পারলে এই পিক সিজনে স্ত্রী পুত্র নিয়ে ডাল লেকের তীরেই বসবাস করতে হতে পারে। সেই ভয়ই একটা শিকারাওয়ালাকে ধরলাম। সে মাথা নেড়ে বলল, कोई भी हाउस बोट खाली नहीं है साहब। কথাটা শুনে আমার নিজেরই হাত কামড়াতে ইচ্ছে হল। কেন যে আগে থেকে বুকিং না করে এলাম। স্ত্রী পুত্রকে নিয়ে এখন পথে বসার জোগাড়। দেবারতীর দিকে তাকিয়ে দেখি সে মুখ কাঁচুমাচু করে বসে আছে। একমাত্র দেবাশিসেরই কোনো বিকার নেই। আমি নাচার হয়ে বললাম, कोई भी नहीं, एक तो कामड़ा भी नहीं, अब जरा देखिए ना, नहीं तो सब गड़बड़ हो जाएगा। অনেক ভেবে 4-5 জনের সঙ্গে কথা বলে সে বলল, यहाँ पे एक ठो हाउस बोट खाली है साहब, बहुत महंगा पड़ेगा, वो चलेगी? এতক্ষণ যেন প্রাণে জলের অভাব হচ্ছিল, এখন সেটা ফিরে এলো। বললাম, बहुत चलेगा, अब जरा ले जाइए जल्दी, कोई और ले लेगा तो बहुत मुसीबत में पड़ जाएंगे। शिकारावाला हेसे बोल, और कोई लेता नहीं साहब, इतना ज़्यादा चार्ज है ना, लोग भागते हैं। हम नहीं भागेंगे, चलिए। আমি তারা লাগালাম। ডাল লেকের বুকের উপর গুড়গুড় করে হালের শব্দ তুলে শিকারা এগিয়ে চলল কোন দিকে কে জানে। আমাদের এক পাশে এখন রাস্তা আর অন্য পাশে হাউস বোটের সারি। বোটের সামনের দিকগুলো কি সুন্দর কাঠের কারুকার্য করা, দেখে চোখে তাক লেগে যাবার জোগাড়। লেকের বুকে বিকাল বিদায় নিয়ে সন্ধ্যা হব হব করছে। সমুদ্রের পাড়ে যেমন সূর্যাস্ত দেখার একটা মজা আছে, তেমনি ডাল লেককে সামনে রেখে পাহাড়ের উপরে সূর্যাস্ত দেখার মজাটাও অসাধারণ। প্রথম দিনই শ্রীনগরে এসে এমন দৃশ্যের সাক্ষী হতে পারবো ভাবতেই পারিনি। দেবারতী আর দেবাশিস তো শিকারার বড় গদিতে শুয়েই পড়ল। আমি ছবি তুলছি সোনি সাইবার শটে। কিছুক্ষণের মধ্যেই শিকারাটা অপেক্ষাকৃত একটা নির্জন জায়গায় পৌঁছালো। জায়গাটাতে হাউসবোট সেরকম নেই, কেমন যেন ফাঁকা ফাঁকা। দূরে জলের উপর ঘর দেখা যাচ্ছে, তার নিচে বাঁধা কয়েকটা ডিঙি নৌকার মতো নৌকা। এখানেই ফাঁকা জায়গায় জলের উপর দাঁড়িয়ে রয়েছে একটা হাউসবোট। পিছনের বড় বড় গাছ যেন বোটটার মাথার উপর ঝুঁকে পড়তে চাইছে। আমি অবাক হলাম, এই ফাঁকা জায়গায় হাউসবোটের ভাড়া এত বেশি? শিকারাটা হাউসবোটের গায়ে লাগিয়ে তার দড়িটা একটা খুঁটিতে বেঁধে শিকারাওয়ালা কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। কিছুক্ষণ পর লোকটা বেরিয়ে এলো একজনকে সঙ্গে নিয়ে। বয়স দেখে বোঝার উপায় নেই, দাঁত সবকটা আছে কিনা তাও বলতে পারবো না। মুখে সাদা দাড়ি আর গোফ, গায়ে অনেক দিনের পুরনো ময়লা ধরা কালো রঙের জুব্বা পা পর্যন্ত ঢলঢল করছে। ডান হাতটা নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে, কিন্তু জব্বার বাঁ হাতটা ঢলঢল করে ঝুলছে। এই লোকটাই সলোমন খুরশিদ। শিকারাওয়ালা আলাপ করিয়ে দিল। অনেক রফা করার পর যেটা ধার্য হলো সেটা তো আগেই বলেছি। আমার মনে হলো যেন হাড়ি কাঠে আমার মাথা পড়ে গেছে। এবার সুযোগ বুঝে খুরশিদ মিয়া আমার গলাটা কাটল। কেন যে আগাম বুকিং করে আসেনি। হাউসবোটের সামনেটা দেখে তেমন ভক্তি হলো না। ডাল লেকের ওপাশটাতে যেমন কারুকার্যপূর্ণ বোর্ড দেখেছিলাম তেমনটা এটা মোটেও নয়। এমনিতেই জায়গাটা কেমন যেন ভুতুরে ভুতুরে, তার উপর হাউসবোটটা সন্ধ্যার পর কেমন যেন হন্টেড হাউস হয়ে গেছে। যাই হোক, টাকাগুলো লেকের জলে ফেলে দিলাম মনে করে ভিতরে পা রাখতেই চমকে উঠলাম। বাইরের সঙ্গে ভিতরের কি নিদারুণ পার্থক্য। অসাধারণ সুন্দর কারুকার্য করা পুরো ভিতরটা।
এখানে একটা কথা বলে রাখা দরকার, সেটা হলো হাউসবোট কাঠের তৈরি। এর দেওয়াল, সিলিং, এমনকি মেঝে সবটাই কাঠের। দেয়ালে ব্লক ব্লক করে কাঠ লাগানো, প্রত্যেকটা ব্লকের গায়ে অসাধারণ সুন্দর কারুকার্য করা। কোনোটাতে লতার সঙ্গে ফুল, কোনোটাতে গাছের ডালে পাখি, কোনোটাতে বা পশু, কোথাও শুধুই লতানো আলপনা, দেখে চোখে তাক লেগে যাওয়ার জোগাড়। আর আসবাবপত্র, সেগুলো তো এক একটা শিল্পদ্রব্য। পেখম ছড়ানো ময়ূরাকা পালঙ্ক, নৃসিংহ খোদাই করা দেরাজ, আলপনা কাটা টেবিল, বসার জায়গা আমি দেখছিলাম ঘুরে ঘুরে। হঠাৎ দেবারতী বলল, এদিকে একবার এসো। দেবারতীর গলার স্বর অনুসরণ করে পর্দা সরাতেই থমকে গেলাম। ঘরটা সাজঘর, সামনে ডিম্বাকৃতি আয়না লাগানো ড্রেসিং টেবিল, আয়নাতেও এচিং করা কারুকার্য, তার একপাশে একটা কাঠের আলমারি। আর ঘরটার সবচেয়ে সুন্দর ব্যাপার যেটা, সেটা হলো সবকটা দেওয়ালেই দামি ফ্রেম বাঁধানো আয়না লাগানো রয়েছে, বোধহয় বেলজিয়াম কাচের তৈরি। তাতে যা প্রতিবিম্ব হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন আয়নার ওপাশেও আমরা দাঁড়িয়ে রয়েছি। সাজঘরের অন্য পাশে একটা দরজার আড়ালে লুকিয়ে রয়েছে বাথরুম, তাতে বাথটব বসানো, গিজার রয়েছে, শাওয়ার, ফোন শাওয়ার, সব অত্যাধুনিক ব্যবস্থাপনাই রয়েছে। বাথরুমটা ছাড়া সব ঘরের মেঝেই দামি কার্পেটে মোড়া। মাস্টার দেবাশিস বিছানায় শুয়ে পড়েছে। দেবারতী বলল, এই কারণেই বোধহয় ভাড়াটা তো বেশি, তাই না? আমি কিছু বলার আগেই খুরশিদ সাহেবের কণ্ঠস্বর আমাদের চমকে দিল। তাকিয়ে দেখি খুরশিদ সাহেব হাতে জলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন। হেসে বললেন, आपको पानी पीने के लिए। বলে একটু হেসে আবার বললেন, हमने बोला ना, आपको रुपया एकदम वसूल हो जाएगा। আমি বোতলটা হাতে নিয়ে জিজ্ঞাসা করলাম, আপ কাহা রহতে হ্যাঁ খুরশিদ জি? ये बोट के पीछे हमारा मकान, आपको जरूरत होगा तो बोलिएगा, हम तुरंत चले आएंगे। বলে চলে গেলেন খুরশিদ মিয়া। বাইরে অন্ধকার নামছে। লেকের ওপাশটা আলো ঝলমলে হলেও এদিকটাতে আলো প্রায় নেই। দু একটা বাড়ির আলো জলে প্রতিফলিত হয়ে কেঁপে কেঁপে উঠছে। দুদিনের ট্রেন জার্নির পর শরীর ছেড়ে দিয়েছে। তার উপর হাউসবোট খুঁজতে গিয়ে যেভাবে নাচাড়ে পড়েছিলাম, তাতে ক্লান্তিটা আরও কয়েকগুণ বেড়ে গেছে। এখন একটু বিশ্রাম দরকার। দেবাশিসও ঘুমিয়ে পড়েছে। আজ আর বেরোনোর ইচ্ছে নেই। কাল সকালে শিকারা করে ঘোরা যাবে। একটু জিরিয়ে নিয়ে ঘড়ির কাঁটায় যখন 7:30 বাজলো, তখন ভাবলাম যাই, খুরশিদ মিয়াকে রাতের খাবারের কি ব্যবস্থা করা যায় জিজ্ঞাসা করি। আমি যেই মাত্র ভেবেছি, অমনি শোবার ঘরের কাঠের দরজায় টোকা। চমকে উঠে দেবারতীর দিকে তাকালাম। ও ঘুমিয়ে পড়েছে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কে কে কে? जी हम खुर्शीद, रात को खाने पीने का क्या होगा? দরজার ওপার থেকে উত্তর এলো। এবার আমার মনটা ছ্যাঁত করে উঠল। আমি ভাবা মাত্রই আমার মনের কথাটা লোকটা জানতে পারলো কি করে? আর লোকটা বাইরের ঘর পেরিয়ে একদম শোবার ঘরের কাছে পৌঁছলোই বা কি করে? দরজা তো সবই বন্ধ। তবুও জিজ্ঞাসা করতে সাহস পেলাম না। আমি ভয়ে ভয়ে শোবার ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে তার সঙ্গে খাবারের ব্যাপারে আলোচনা করলাম। হাউসবোটের সুসজ্জিত রান্নাঘর থাকলেও তাতে আগুন জ্বালিয়ে রান্না করা যায় না, নিরাপত্তার কারণেই। এক্ষেত্রে খাবারের 3 রকম ব্যবস্থা আছে। 1, আমি নিজে বাজার করে এনে নিজে হাতে খুরশিদ মিয়ার বাড়িতে রান্না করব। 2, আমি কিনে আনবো, ওর স্ত্রী রান্না করে দেবেন। নতুবা আমি বাইরে থেকে খাবার নিয়ে আসতে পারি। প্রথম দুটো বাতিল করে শেষটাতেই সম্মত হলাম। কিন্তু যা করার তাড়াতাড়ি করতে হবে, কেননা রাত 8টার পর দোকানপাট সব বন্ধ হয়ে যাবে। আমি তাড়াতাড়ি দেবারতী আর দেবাশিসকে ডেকে তৈরি হয়ে নিতে বললাম। নিজেও তৈরি হয়ে নিলাম। বাজার করতে আমি একাই যেতে পারতাম, কিন্তু এই নতুন জায়গায় নির্জন হাউসবোটে ওদেরকে একা রেখে যেতে সাহস হলো না। তারপর খুরশিদ সাহেবের শিকারা করে জহর ঘাটে এসে উঠলাম। উনি নিজেই শিকারা চালালেন আর বাজার করতে সাহায্য করলেন। হাউসবোটে ফিরে বেশি রাত করলাম না। 9:30টার মধ্যেই খাওয়া শেষ করলাম। এর মধ্যেই আমি একটা ব্যাপার আবিষ্কার করি। সেটা হলো, খুরশিদ মিয়ার হঠাৎ হঠাৎ আগমনের ঘটনা ঘটে রান্নাঘর সংলগ্ন একটা স্লাইডিং দরজার মাধ্যমে। সেটা দেখে আমি একটু চিন্তায় পড়েছি, কেননা মাঝরাতেও উনি যদি এভাবে হঠাৎ হঠাৎ আগমন ঘটান তো ভয়ের কারণ আছে বই কি। আর তাছাড়াও চুরি টুরির সম্ভাবনাও একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, পরিবেশগত কারণেই। এরপর আমি আরও যা আবিষ্কার করি তা আমার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। সেটা হলো, হাউসবোটের সব ঘরেই একটা করে স্লাইডিং দরজা রয়েছে। এটা অবশ্যই আপৎকালীন ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু আমার ক্ষেত্রে কতটা সুরক্ষিত তা যথেষ্ট সংশয়ের বিষয়। কেননা দরজায় ছিটকিনি নেই,
নেই তালা লাগানোর কড়া, তার বদলে রয়েছে লোহার তারের হুক, কিন্তু সেটা সুরক্ষার জন্য মোটেই যথেষ্ট নয়। এইসব ভয়ানক কারণেই হাউসবোট নিয়ে আশঙ্কা জাগল। ভাবলাম কোনো মতে আজকের রাতটা ভালোয় ভালোয় কাটলেই কাল সকালেই হোটেলের খোঁজ করতে হবে, এখানে আর নয়। বিপদে পড়ে গিয়েছি বলে খুরশিদ মিয়া আমার গলায় কোপ মেরেছি, আরও হয়তো বাকি আছে। শুয়ে শুয়ে দেবারুদির সঙ্গে এসবই আলোচনা করছিলাম, করতে করতে চোখ লেগে এলো। দেবাশিস ঘুমিয়ে পড়েছে আমাদের মাঝখানে। ক্লান্তির কারণে আমরাও আর জেগে থাকতে পারলাম না। রাত তখন কত হয়েছে জানি না। ঘুমটা একটু পাতলা হতেই ঘরময় একটা সুমিষ্ট তীব্র আতরের গন্ধ নাকে এলো, আর তাতেই ঘুমটা ভেঙে গেল। চোখ খুলেই আমি চমকে উঠলাম। আমি কার পাশে শুয়েছিলাম এতক্ষণ? পোশাক আশাক দেখে মনে হচ্ছে ইনি কোনো এক সুলতানা বেগম। মাথায় গোলাপি রঙের ওড়লি, দুহাত ভর্তি মেহেন্দি আর বাহারি কাচের চুড়ি, সুরমা দিয়ে সুন্দর করে চোখ দুটো আঁকা, যেন সদ্য ফোটা পাপড়ি। ঠোঁট দুটো চেরি ফলের মতো লাল, গালে রুজ, জড়ি আর সুতোর কাজ করা কামিজ আর ঘাগরা পরা, কিন্তু তবুও মুখটা যেন চেনা চেনা লাগছে। আর ওকে পাশে কোনো শাহজাদা, টুকটুকে দেখতে, কুর্তা পাজামা পরা, ঘুমানোর সময় মাথার পাগড়িও খুলতে ভুলে গিয়েছে। এই কিশোরের মুখটাও বেশ চেনা চেনা লাগছে। কিছুক্ষণ ভালোভাবে নিরীক্ষণ করার পর বুঝলাম ওই সুলতানা আমারই স্ত্রী, আর ওই শাহজাদা আমারই ছেলে। কিন্তু তাদের পোশাকের এই পরিবর্তন কেন? কখনই বা পোশাক পাল্টালো? কেনই বা পাল্টালো? আমি নাম ধরে আমার স্ত্রীকে ডাকলাম, কিন্তু স্ত্রীর নামের পরিবর্তে আমার মুখ থেকে বেরোলো সুলতানা। এ কি? আমার ভাষারও পরিবর্তন হয়ে গেছে। স্ত্রী চোখ মেলে আমাকে দেখে যেন ভূত দেখেছে এমনভাবে তাকিয়ে রইল। আমি জিজ্ঞাসা করলাম, কি দেখছো অমন করে? আমার মুখ থেকে উর্দু ভাষা বেরোচ্ছে। সুলতানা বলল, তোমার একই পোশাক জাহাপানা। স্ত্রীর কথাতে উর্দু। এরপর নিজের দিকে তাকালাম। আমার টি শার্ট আর ট্রাউজারের জায়গায় একই পোশাক, এ যে বাদশাহী পোশাক, জরিপার শেরওয়ানি এবং চুড়ি বা পাজামা। তড়িৎ গতিতে উঠে গিয়ে ড্রেসিং রুমে গেলাম এবং গিয়েই হতভম্ব হয়ে গেলাম। আয়নায় নিজেকে দেখে চিনতে কেমন অসুবিধা হচ্ছিল। কিছুক্ষণ পর চোখ সয়ে গেল। আয়নার সামনে একটা পালক সম্বলিত উষ্ণিস আর রাখা সুলতানার সাজের বাহারি সরঞ্জাম। উষ্ণিসটা হাতে তুলে নিলাম। হাতটা যেন নিজে থেকেই মাথার উপর উঠে উষ্ণিসটা আমায় পরিয়ে দিল। মুহূর্তে আমার মনে একটা শিহরণ খেলে গেল। নিজেকে মনে হলো যেন ষোড়শ শতাব্দীর কোনো সুলতান। আমি ফিরে এলাম পালঙ্কে। উঠেই যেন ফুটখানেক গভীরে ঢুকে গেলাম। পালঙ্কের গদিটাও বদলে গেছে, বদলে গেছে তার চাদর, বালিশ আর গায়ে দেওয়ার কম্বলটাও। এতক্ষণ সেটা নজরে আসেনি। ঘরটা যেন ক্ষীণ আলোতেও বেশ ঝলমলে হয়ে উঠেছে। কিছুক্ষণ সুলতানার সঙ্গে গল্পগুজব করে বললাম, আচ্ছা সুলতানা, শিকারা ভ্রমণে যাবে? সুলতানা বলল, জি জাহাপানা, নাকবীরকে নিয়েও চলো। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে, ওকে ঘুম থেকে তুলে তৈরি করে নাও। কিছুক্ষণ পরেই নাকবীর তৈরি হয়ে নিল। আমি লক্ষ্য করলাম আমার ছেলের মেটাল বেপলেটটা পালঙ্কের উপর বালিশের পাশেই পড়ে রয়েছে। শিকারাতে উঠে বসলাম। শিকারাটা বরফি, গোল গোল আয়না, চুমকি ও জড়িতে অপূর্ব নকশা করা। মাথার উপরে যে ছাউনিটা আছে সেটা থেকে মখমলের ঝালর ঝুলছে। বসার গদিগুলো অতি মোলায়েম স্পঞ্জ আর লাল ভেলভেট কাপড়ে মোড়া, আর শিকারার দাঁড়গুলো ভেলভেট কাপড়ে মোড়া। আমি সুলতানা আর নাকবীরের হাত ধরে শিকারায় ওঠালাম। ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে নিয়েছিলাম ছবি তুলব বলে। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু মোটেই সম্মোহিত নই, বা বাইরের কোনো চালিকা শক্তি আমাকে কুক্ষিগত করতে পারেনি। আমার বেশ ভালো মতোই মনে আছে যে আমরা কলকাতা থেকে ঘুরতে এসেই হাউসবোটে উঠেছি এবং আমরা বাঙালি পরিবার। কিন্তু একই সঙ্গে আমার মধ্যে বেশ একটা বাদশাহী মনোভাব কাজ করছে, চলনে বলনে, যেটা পুরোপুরি উপভোগ করছি। ডাল লেক এমনিতেই শান্ত। রাতের অন্ধকারে সে যেন চুপটি করে শুয়ে আছে। আকাশের একফালি চাঁদ লেকের জলে মুখ দেখছে। আমি ধীরে ধীরে দাঁড় টানতে লাগলাম। কুয়াশায় চারদিক ঝাপসা হয়ে রয়েছে। একটা হিল হিলে ঠান্ডা হাওয়া বইছে। দূরে হাউসবোটের শাড়ির আলোকমালা কুয়াশায় যেন ম্লান হয়ে গিয়েছে। আমি দাঁড় টানার ফাঁকে ফাঁকে ছবি তুলে নিচ্ছি সাইবার শটে।
তাতে অটো ফ্লাশ থাকায় অন্ধকারে ছবি তুলতে কোনো অসুবিধাই হচ্ছিল না। ছবিগুলো বেশ ভালোই হচ্ছে, ডিজিটাল ডিসপ্লেতে দেখেও নিচ্ছি মাঝে মাঝে। সুলতানার গায়ের আতরের ঘ্রাণ হাওয়ায় ভেসে নাকে আসতে লাগলো। সুলতানও আমার বেশ কয়েকটা ছবি তুলে দিল। সিগারার দাঁড় হাতে নিয়ে আমি যেন কোনো সুলতান বসে আছি। বেশ কিছুক্ষণ নির্জন ঘুমন্ত ডাল লেকের বুকে জলবিহার করে হাউসবোটে ফিরে এলাম। হাউসবোটের ভিতরেও বাদশাহী পোশাকে কয়েকটা ছবি নিলাম নিজেদের, তারপর আবার ঘুমিয়ে পড়লাম। হ্যাঁ, সকালে বেশ বেলা করেই ঘুম ভাঙল। আরও দেরি হতো হয়তো যদি বাইরে সলোমন সাহেবের কণ্ঠস্বর না পেতাম। ঘুম ভাঙতে অনুভব করলাম শরীরে বেশ ব্যথা, বিশেষ করে হাত দুটোতে। আমার নড়াচড়া করতে বেশ কষ্ট হচ্ছে। বুঝলাম কাল রাতে সিকারার দাঁড় টানার ফল। তারপর শরীরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আমার গায়ে সেই বাদশাহী পোশাকটাই নেই। এরপর তাকালাম দেবারতির দিকে, তারপর দেবাশিসের দিকে। কারোর গায়ে কাল রাতের রাজসিক পোশাক নেই। যাই হোক, আর মোড়া ভেঙে কটসুলার টুপিটা চাপিয়ে বাইরে বেরোলাম। কুয়াশায় মোড়া অলস সকাল। দূরের পাহাড় ঢেকে রয়েছে কুয়াশায়। দু একটা শিকারার গুটি গুটি আনাগোনা চলছে। জল থেকে ধোয়ার মতো বাষ্প উঠে মিলিয়ে যাচ্ছে বাতাসে। কালকেও কাঠের পাটাতনের উপর থেকে শঙ্করাচার্যের মন্দিরটা দেখতে পেয়েছিলাম পাহাড়ের চূড়ায়, সেটা এখন আর দেখা যাচ্ছে না। খুরশিদ মিয়া পায়রাদের ডেকে গম খাওয়াচ্ছে। আমাকে দেখে জিজ্ঞেস করলেন, क्या साहब रात को नींद हुआ था? আমি হেসে বললাম, হ্যাঁ হ্যাঁ, नींद भी हुआ और बहुत मजा भी हुआ। উনি ঠিক কালকের মতোই হেসে বললেন, क्या मजा? আমি কাল রাতের সব ঘটনা বললাম। উনি একইভাবে হেসে বললেন, हम बोला था ना आपको रुपया वसूल हो जाएगा, हुआ ना वसूल? সত্যি বলতে কি, ভাড়া বেশি নেওয়ার জন্য যে ক্ষোভ মনে ছিল তা যেন ডাল লেকের জলে তলিয়ে গেছে এখন। হেসে বললাম, আরে হুয়া তো, লেকিন ইয়ে সব হুয়া ক্যাসে? এবার উনি হিন্দিতে যা বললেন তা বাংলায় না বললে ঠিক ভালো লাগবে না, তাই তার বাংলায় অনুবাদ করছি। উনি বললেন যে এই হাউসবোটের পালঙ্ক, চৌপায়া, ড্রেসিং টেবিল সব দিল্লির বাদশাহী আমলের ব্যবহৃত জিনিস। নিলামের সময় এগুলো উনি দিল্লি থেকে অনেক দামে কিনে এনেছেন। প্রথম দিকে সে তার স্ত্রীকে নিয়ে বেশ কয়েকদিন এই পালঙ্কে শুয়েছে। বাদশাদের ব্যবহৃত জিনিস ব্যবহার করার লোভ সামলাতে পারেননি। হঠাৎ প্রথম রাতেই অনুভব করেন এই অলৌকিক ঘটনা। প্রথম দিকে তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন, এই ঘটনা তার ব্যবসায় হানি করবে না তো। কিন্তু যখন দেখলেন ব্যাপারটা নিছকই ঘটনা মাত্র, কোনো ক্ষতিকারক কিছু নয়, তখনই তিনি সিদ্ধান্ত নেন যে ব্যাপারটা পাঁচকান যেন না হয়। আর এই কারণেই তিনি ভাড়াটা বাড়িয়ে দেন। ফলে লোক কম আসে, কিন্তু যারা আসে তারা একদম বাদশাহী মেজাজের আস্বাদ পায়। তারা জীবনের কোনোদিনই এই হাউসবোটের কথা ভুলতে পারে না। সত্যি কথা, আমরাও কোনোদিন ভুলতে পারবো না এই ঘটনা। কাশ্মীরে বেড়াতে এলে হাউসবোটে তো থাকে অনেকেই, কিন্তু এই বাদশাহী মেজাজের আস্বাদ কজন পায়? আমি আনন্দের আতিশয্যে বললাম, বেশ কিছু ছবি তুলেছি খুরশিদজি, কলকাতায় গিয়ে সবাইকে দেখাবো। এবার ওর ভুরু দুটো একটু কুঁচকে গেল, চোখে মুখে বিস্ময়। বললেন, फोटो खींचा? कहाँ दिखाइए तो। আমি ওর মনে প্রত্যয় আনার জন্য ভিতর থেকে ক্যামেরাটা নিয়ে এসে সুইচ অন করলাম। ডিসপ্লে মোডে দিতেই ছবি এলো। প্রথম দুটো ছবি দেখে অবাক হলাম। একের পর এক স্ক্রোল করতে লাগলাম, কিন্তু এ কি, সব ছবি তো কাল রাতে শোয়ার পোশাকে তোলা হয়েছে। দেবারতী, দেবাশিস, শিকারা, আমারও ছবি রয়েছে হাল হাতে অন্ধকার ডাল লেকের শিকারায়। কিন্তু কিন্তু তাতে কোনোটাতেই নেই বাদশাহী পোশাক, কিচ্ছু নেই। আমি হতভম্ব মুখে খুরশিদ মিয়ার দিকে তাকালাম। ওর মুখে সেই আগের হাসিটাই ফুটে উঠল। वो हादसा का कोई भी सबूत नहीं रहता है बाबू साहब, कोई भी सबूत नहीं रहता है। শেষ হলো আশিস কর্মকারের লেখা সলোমন খুরশিদের হাউসবোট। আমাদের এই ছোট্ট পরিবেশনায় সূত্রধরের ভূমিকায় বৈদুর্য শিকদার।
দেবারতী শ্রেষ্ঠা চ্যাটার্জি, শিকারাওয়ালা রীতম দাস, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, অডিও এডিটিং ও খুরশিদ মিয়ার চরিত্রে রয়েছেন রিক চ্যাটার্জি। পোস্টার ডিজাইনিং ও ভিডিও এডিটিংয়ে আমি সুধাময় সাধু। আবারও একটি গল্প নিয়ে হাজির হবে চিরজীবী। ততক্ষণ সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।